আচ্ছা, তোমাদের কিন্তু মোটামুটি অনেকগুলা মেজর মেজর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই না? এখন কি কি বাকি আছে বলো তো? আমি যদি ভুল না হয় তাহলে তোমাদের এগ্রি বাকি আছে, চট্টগ্রাম বাকি আছে। রিসেন্ট কিন্তু তোমাদের এগ্রি এবং চট্টগ্রাম দুটোই কিন্তু হয়ে যাবে, তাই না শুভ? 2 তারিখে তোমার চট্টগ্রাম, 3 তারিখে মেবি এগ্রি। ওকে। এবং এগ্রির কোশ্চেন তোমরা কিন্তু কখনোই ভাইবো না যে এগ্রির কোশ্চেন ভাই সহজ হয়। এগ্রির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়, প্রথম। দ্বিতীয়ত, আমি এই কোশ্চেনটা দেখার পর যেটা ফেস করছি সেটা হচ্ছে অনেক বড় বড় কোশ্চেন হয়। ওকে। এবং কনসেপচুয়াল কোশ্চেন এগ্রি দেয় ভাই। অন্তত জাহাঙ্গীরনগর থেকে তো ফার ফার স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমার এগ্রি দেয়। তাহলে আমরা এগ্রির কোশ্চেন সলভ করার সময় একটা জিনিস মাথায় রাখবো, যেগুলো কনসেপ্ট দিয়ে খুব তাড়াতাড়ি করা যায় সেগুলো আমরা 100% কনসেপ্ট দিয়েই করব। যেগুলো তোমার কনসেপ্ট দিয়ে করতে অনেক দেরি লাগবে, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, এখানে এরকম ম্যাথ আছে। ওকে। সেগুলো আমরা কি করব, শর্টকাট শিখবো। এগ্রিতে তোমার টাইম বাঁচানো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগ্রিতে শর্টকাট শেখাটা, শর্টকাটের গুরুত্ব কত এটা তোমরা বুঝতে পারবা। ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম? তাইলে আসো আমরা আজকে এগ্রির ফিজিক্স সলভ করব, এবং তোমাদের শুভ ভাইয়া পরপরই মনে হয় এগ্রির ম্যাথও দিয়ে দিবে। ওকে। তাইলে আসো আমরা আমাদের প্রথম ম্যাথটা সলভ করি। দেখো, প্রথম ম্যাথটাই কিন্তু তোমাদের এক্সট্রা সিলেবাস থেকে আসছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে আসছে। এই কোশ্চেনটা কি বলছে? এই কোশ্চেনটা বলছে তোমার, একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ। আচ্ছা, এখানে তোমাকে একটা জিনিস দিয়ে দিছে, বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারের দ্বিগুণ, এখানে বিবর্ধনের মান দিয়ে দিছে। ওকে। তারপর কি বলছে? এবং লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। অর্থাৎ বাস্তব বিম্ব তোমার লক্ষ্যবস্তুর দ্বিগুণ, প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন, লেন্স থেকে 120 মিটার দূরে অবস্থিত। ওকে। তারপর এখানে কি বলছে? লেন্সটার ক্ষমতা কত। আচ্ছা আসো, তাহলে এখানে কি কি বলছে আমি এখানে একটু লিখে দিই তোমাকে। ওকে, আমি এখানে একটু লিখে দিই। দেখো, তোমাকে প্রথম হচ্ছে এম ইকুয়ালস টু 2। আবার আমরা জানি কি বিবর্ধন সমান সমান হচ্ছে ভি বাই ইউ। ওকে, ভি বাই ইউ। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? ইউ ইকুয়ালস টু ভি বাই 2। এই হচ্ছে আমাদের প্রথম ইনফরমেশন। এটা হচ্ছে আমাদের প্রথম ইনফরমেশন। ওকে। বা আমি তোমাকে এটাতে মার্ক করে দিই, এটা হচ্ছে আমাদের প্রথম ইনফরমেশন। তারপর এখানে কি বলছে? তারপর বলছে লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত। অর্থাৎ তোমাকে কিন্তু ভি এর মানটা দিয়ে দিছে ভাইয়া। তোমাকে ভি এর মান দিয়ে দিছে 120 সেন্টিমিটার, অর্থাৎ ইউ এর মান হবে 60 সেন্টিমিটার। তুমি এটাকে বলো হচ্ছে 12/10 মিটার। হ্যাঁ, তুমি কি 100 দিয়ে ভাগ করলে কি হয়? মিটারে যায়, আমরা তো জানি। তাহলে 100 দিয়ে ভাগ করে দিলাম আমি। আর এটা হচ্ছে তোমার 6/10 মিটার। তাহলে ব্যাপারটা আমরা এটা বুঝতে পারলাম। তারপর কি আমরা এখন ম্যাথটা করে ফেলি। আমরা কি জানি সূত্র বলো তো? আমরা সূত্র জানি 1/f ইকুয়ালস টু, যদি তোমাকে এই কালার দিয়ে না দেখাই তাহলে এই দেখো, 1/f ইকুয়ালস টু 1/v প্লাস 1/u। বলছে ক্ষমতা কত? ক্ষমতা মানেই হচ্ছে 1/f। তাহলে ভি এর মান কত? 12/10 প্লাস 6/10, এটা হবে হচ্ছে 10/12, তোমার 10/6। তুমি এটা করো, করলে দেখবা এখানে তোমার নিচে আসবে 12, উপরে আসবে হচ্ছে 30। 12/30, এবং 12/30 কত আসে দেখো। তুমি যদি কত দিয়ে কাটো, তুমি এটা কাটা হচ্ছে একবারে কত দিয়ে কাটা যায় এটা? এটা তোমার কাটা যায় হচ্ছে 3 দিয়ে। 3×10 = 30, 3×4 = 12, আবার 2 দিয়ে কাটো, 5×2 = 10, আর হচ্ছে তোমার 2×4। তাহলে 5/2 হচ্ছে 2.5। এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হবে আমাদের 2.50 ডায়োপ্টার। ওকে। তাহলে প্রথম ম্যাথটা আমি বুঝতে পারলাম। সেকেন্ড ম্যাথটা কি? সেকেন্ড ম্যাথটা বলছে তোমার, আচ্ছা একটা রিয়াকশন দিয়ে দিছে, বলছে এখানে এক্স মোল, ওটা কত হবে? এখানে এই এক্স মোলের মানটা কত হবে? ওকে। তাহলে এটা বের করা একেবারে সহজ। আমরা কি জানি ভাইয়া? আমরা জানি কি যে তোমার বাম পক্ষের ভর সংখ্যা যা হবে ডান পক্ষের ভর সংখ্যা কি সম্মিলিত হবে, একই হইতে হবে। তারপর তোমার বাম পক্ষের তোমার পারমাণবিক সংখ্যা যা হবে ডান পক্ষের পারমাণবিক সংখ্যা সম্মিলিত হবে কি এক হইতে হবে। তাহলে এটা আমি যদি বুঝতে পারি, তাহলে দেখো তো আমার বাম পাশে ভর সংখ্যা কত? 14+4 18। এখানে কত? 17। কত যোগ করলে 18 হবে? 1 যোগ করলে, তাহলে এটা কিন্তু হবে 1। ওকে, বুঝতে পারলাম। তারপর কি খেয়াল করো তো, এটার প্রোটন সংখ্যা কত? 7+2 9। এখানে আছে কত? 8। তাহলে এটা কত হবে? এটা হবে কিন্তু 1। অর্থাৎ এটা কিন্তু একটা হাইড্রোজেন। ওকে। বা দেখো, তোমাকে কিন্তু এখানে কিন্তু কি দেয় নাই? হাইড্রোজেন কিন্তু দেয় নাই। ওকে। তোমাকে এগুলো চার্জ। বুঝতে পারলাম? যদি তোমাকে চার্জ বের করতে বলে তখন মনে রাখবে পারমাণবিক সংখ্যার জায়গায় রিপ্লেস হয়ে কি হয়? চার্জ সংখ্যা। তাহলে আমরা কি জানি দেখো তো, একটা এক্স যার চার্জ সংখ্যা 1, যার ভর সংখ্যা 1, এরকম চার্জকে আমরা কি বলি? প্রোটন বলি। ওকে। প্রোটনের চার্জ সংখ্যাও 1, ভর সংখ্যাও 1। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে প্রোটন। আশা করি আমি তোমাকে এটাও বুঝাতে পারলাম। তারপর খেয়াল করো 3 নাম্বারটা। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার তোমাকে বলছে কোন পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্যের পরিবর্তনের জন্য তোমার তড়িৎ প্রবাহের পরিবর্তন 400 মিলিঅ্যাম্পিয়ার। ওকে, এটা খুব সহজ একটা ম্যাথ। এর গতি ও রোধ কত? আচ্ছা, এর গতি ও রোধ কত? ডাইনামিক রেজিস্ট্যান্স, গতি ও রোধ কত, এটা বের করতে বলছে। এটার জন্য সূত্রটা কোনটা? তোমার ওহমের সূত্রই নরমাল সূত্র, সেটা হচ্ছে
ডেল ভি ইকুয়ালস টু আই আর, এখানে তোমার আর ইকুয়ালস টু ডেল ভি ডিভাইডেড বাই আই। আচ্ছা ডেল ভি এর মানটা কত বলো তো 0.1, ওকে। আর আই এর মানটা কত 400 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 400 মিলি অ্যাম্পিয়ার মানে 10⁻3, ওকে। তাহলে তোমার 400, তুমি এই দুইটা শূন্যকে যদি এই দেখো এটা করো, তুমি দশমিকটাকে কি করবা, দশমিকটাকে 2 ঘর বামে আনো, দেখো দশমিককে 2 ঘর বামে আনলা, তাহলে এটা কি হবে, দশমিককে তুমি যদি বামে আনো তাহলে পাওয়ারটা কি 2 বেড়ে যাবে, তাহলে পাওয়ার 2 বাড়লে কত হবে -3 + 2, তাহলে 10⁻1, 10⁻1 কে তুমি উল্টে দাও, উপরে শুধু 10 হবে, তাহলে 0.1 × 10, এই যে 10⁻1 কে উল্টে দিলে শুধু 10 হয়, আর নিচে কত থাকবে 4, তাহলে 1/4, এটা আসবে 0.25, এটা আসবে 0.25। আশা করি তুমি এটার ক্যালকুলেশন বুঝতে পারছো, 0.25 ওহম, ওকে, এটাও তুমি বুঝতে পারছো। আচ্ছা 4 নাম্বারটা করি, দেখো 4 নাম্বারটা আমি কিভাবে করব। 4 নাম্বার তোমার করতে হবে শক্তির নিত্যতা দিয়ে, ওকে। বলছে কি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত, অর্থাৎ তুমি যখন পৃথিবীতে ছিলা তখন মোট শক্তি কত, যখন তুমি উচ্চতায় ছিলা আর উচ্চতা, ওই যে সমান ব্যাসার্ধে বলে দিয়েছে কিন্তু, অর্থাৎ পৃথিবী থেকে আর উচ্চতায় তুমি যখন ছিলা তখন তোমার মোট শক্তি কত, এই দুটা কম্বাইন করে এই ম্যাথটা করতে হবে, যেটা খুবই বড় হয়ে যাবে, এত সময় তোমার কাছে নাই। তাহলে এই ম্যাথটার জন্য আমরা কি করব, একটা শর্টকাট শিখে ফেলবো। তাহলে এই শর্টকাটটা কি, এই শর্টকাটটা হচ্ছে তোমার v √g × r, v √g × r। তাহলে এই শর্টকাটটা অলওয়েজ মনে রাখো, এই শর্টকাটটা তোমরা মনে রাখবে, ওকে। এই তোমার ম্যাথের জন্য, এই কোশ্চেনের জন্য এই হচ্ছে সেই শর্টকাটটা। এবং আমরা কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে জি এর মান কত 10, আর এর মান কত ভাই 6400 কিলোমিটার না, তাহলে 6400 কিলোমিটার × 10³ মিটার নিয়ে নিলাম। তাহলে এখানে আমি কত বলতে পারি 64, দেখো এখানে শূন্য আছে 2টা, 1 3টা, আর এখানে কত 3টা 6টা, তাহলে × 10⁻6। আচ্ছা আমি তোমাকে এভাবে না দেখা সরাসরি দেখাই, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5 6, আমরা যদি এত তোমার লেট করে করবো না, তোমাদের বোঝানোর জন্য এটা করতেছি, ওকে। তাহলে এইখানে কি বলতে পারি আমি বলো, এখানে আমি বলতে পারি 64, এর রুট করলে কত হয়, এর রুট করলে হয় 8। দেখো 6টা শূন্য আছে, 6টা শূন্যকে রুট করলে 3টা শূন্য কিন্তু কাটা যায়, থাকে কটা শূন্য 3টা শূন্য, অর্থাৎ 8000 মিটার/সেকেন্ড, বলতে পারো 8 কিলোমিটার/সেকেন্ড। আশা করি আমি তোমাকে বুঝতে পারছি। দেখো এখানে ম্যাথটা কিন্তু আছে, দেখো তারপর একটু খেয়াল করো, এইখানে তোমার একটা ম্যাথ আছে কি 5 নাম্বারটা, এটা একটা কনসেপচুয়াল ম্যাথ, সচরাচর এটা তোমাদের মাথায় আসবে না, বাট এটা তোমরা কিন্তু পারো ম্যাথটা, ওকে। দেখো ম্যাথটা কি বলছে, ম্যাথটা বলছে 2 ভোল্ট তড়িৎচালক শক্তি, আচ্ছা 2 ভোল্ট তড়িৎচালক শক্তি, এর মান দিয়ে দিছে 2 ভোল্ট তড়িৎচালক শক্তির একটি কোষ 10 রোধকের সঙ্গে, একটি কোষ 10 রোধকের সঙ্গে সংযুক্ত আছে, যদি বিভব পার্থক্য 1.6 ভোল্ট হয়, যদি বিভব পার্থক্য 1.6 ভোল্ট হয়, তাহলে তোমাকে কোশ্চেন করতে কি জানো, কোশ্চেন করতে অভ্যন্তরীণ রোধ কত, তাহলে অভ্যন্তরীণ রোধের মানটা কত। তাইলে এই ম্যাথটা আমরা করবো কীভাবে, আসলে এই ম্যাথটা আমরা করে ফেলি। আমরা জানি E = V + IR, ওকে। তাইলে এখান থেকে বলো তো, এখানে কিন্তু তোমার আর এর মানটা যদি বের করতে হয় তোমার কিন্তু আয়ের মানটা লাগবে, বাট আয়ের মানটা কিন্তু আমাদের দেয়া নাই। তাহলে কি করতে হবে, আইকে এই যে দেখো তোমার বাহ্যিক যে রোধ দিয়ে দিছি সেই বাহ্যিক রোধ দ্বারা রিপ্লেস করতে হবে, ওকে। তাহলে কীভাবে করবো, এখানে দেখো এখানে E / V = 1 + I/V × R, উভয় পক্ষকে V দ্বারা ভাগ করে দিলাম, ওকে। তাইলে এখানে আমি লিখতে পারি E/V = 1 + I/V, এটা কিন্তু R, ওকে। ওহমের সূত্র হতে V = IR, অর্থাৎ I = তোমার কি, I = তোমার R = I/V, এই দেখো এইটা এইখানে ভাইয়া V = IR, অর্থাৎ তোমার I বা বলতে পারো তুমি R কি, R তোমার V/I। তাহলে আমি কিন্তু এটা একটু ভুল লিখছি, তাই না। তাহলে এটাকে আমি যদি একটু ঠিক করে দেই, তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে হচ্ছে তোমার 1/R × R, ওকে। তাহলে আসো ম্যাথটা আমরা করে ফেলি, ম্যাথটা এখন খুবই সহজ, আমি আরেকটু যদি নিয়ে আসি আরটাকে, হ্যাঁ, তাহলে এখানে কত হবে E/V - 1 × R। দেখো এটা তোমরা চাইলে শর্টকাটও মনে রাখতে পারো, ওকে। তাহলে আমরা যদি ম্যাট্রিক একটু সলভ করে ফেলি, এখানে E এর মানটা কত ভাইয়া, E এর মান দিয়ে দিছে তোমার 2 ভোল্ট, ওকে। E এর মান 2 ভোল্ট। আচ্ছা V এর মান কত, V এর মান দিয়ে দিছে তোমার 1.6 ভোল্ট, আচ্ছা 1.6 ভোল্ট -1 × এখানে তোমার আর এর মান কত 10, ওকে।
তুমি চাইলে কি করতে পারো, দেখো 16 মানে 1.6 মানে কি 16/20, ওকে। তাহলে 1.6 মানে 16/10, 16/10 উল্টায়া দাও, তাহলে কত হবে 2/10 ডিভাইডেড বাই 16 মাইনাস 1 ইন্টু 10। তাহলে এটা কত হবে তোমার, তোমার এটা হবে হচ্ছে তোমার 2 ইন্টু 10, তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 16। আমি যদি তোমার 4 দিয়ে যদি কাটি তাহলে 5/4 মাইনাস 1 ইন্টু 10, তাহলে এটা হবে হচ্ছে তোমার 1/4 ইন্টু 10, 1/4 ইন্টু 10, তাহলে এটা হবে 2.5। তাহলে এটার অ্যান্সারও কিন্তু হবে 2.5, এটার অ্যান্সারও 2.5 হবে, ঠিক আছে। 5/4 মাইনাস 1 হচ্ছে 1/4 ইন্টু 10, ওকে। 10/4 হচ্ছে 2.5, দেখি সবগুলো অ্যান্সারই তো 2.5, ওকে। অ্যান্সার বুঝতে পারলো, তাই না? তাহলে আসো আমরা 6 নাম্বারটা করি। 6 নাম্বারটা কি বলছে? 6 নাম্বারটা বলছে সূর্যের 1/50তম ব্যাস বিশিষ্ট অতি ক্ষুদ্র নক্ষত্রকে, এটা আসলে হবে অতি ক্ষুদ্র নক্ষত্র, তোমরা তো জ্যোতির্বিজ্ঞান পড়ো না, তাই এটা জানবা না। এটাকে বলা হচ্ছে কি জানো? অতি ক্ষুদ্র নক্ষত্রকে বলা হচ্ছে হোয়াইট ডর্ফ, বা তোমার এখানে বলা হচ্ছে শ্বেত বামন। এটা অ্যান্সার কি? এটা অ্যান্সার হচ্ছে আমাদের শ্বেত বামন। ব্যাপারটা কি বুঝতে পারলাম? আচ্ছা, তারপর কি বলছে? তারপর বলছে যে তোমার 6d² ডিভাইডেড বাই dt², এটা আমি তোমাকে যদি একটু ভালো মতো লিখে দিই, যে 6d² ডিভাইডেড বাই dt² প্লাস 150x ইকুয়ালস টু 0, ওকে। বলছে তরঙ্গের সমীকরণের কৌণিক কম্পাঙ্কের মান কত, ওকে। তাইলে আমি কি করব, আমি d² ডিভাইড বাই dt² এর সহগকে 1 করব, তাহলে উভয় পক্ষকে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে d² dt² প্লাস 6কে 150 দিয়ে ভাগ করলে আমার মধ্যে 25 হয়, তাই না? 25x ইকুয়ালস টু 0। তাইলে তুমি কিন্তু জানোই এই যে আমাদের সমীকরণটা আছে, এইখানে আমাদের যে সমীকরণটা আছে ভাইয়া, এই সমীকরণটা কিন্তু x এর সহগ কত? x এর সহগ হচ্ছে ওমেগা স্কয়ার বোঝায়, তাই না? এখানে x এর সহগকে কিন্তু ওমেগা স্কয়ার বোঝায়, এই যে x এর যে সহগটা আছে কিন্তু ওমেগা স্কয়ার। তাহলে আমি কি বলতে পারি এখানে? আমি বলতে পারি এখানে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 25। যারা বুঝো নাই অবশ্যই এটা বুঝবা, তোমরা অ্যাডমিশন দিচ্ছ, এটা তোমরা সবাই জানো, হ্যাঁ। আমি তোমাদের মেন সূত্রটা লিখে দিচ্ছি, আমি এর সাথে মিলাইছি জাস্ট, আর কিছু না। d² dt² ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0, দেখছো x এর সহগ হচ্ছে ওমেগা স্কয়ার বোঝায়, তাহলে x এর সহগ ওমেগা স্কয়ার অর্থাৎ 25, অর্থাৎ এখানে ওমেগা ইকুয়ালস টু 5, কৌণিক কম্পাঙ্ক 5 রেডিয়ান পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। তারপর আসো, তারপর কি বলছে? বলছে 300 মিটার উঁচু হতে অভিকর্ষের টানে তোমার মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। এটা খুবই সুন্দর একটা শর্টকাট আছে, ওকে। এটার খুব সুন্দর একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা আমরা একটু বলে দিই তোমাকে, হ্যাঁ। শর্টকাটটা কি জানো? শর্টকাটটা হচ্ছে অনেকটা এরকম যে ভূমি হতে কত উচ্চতায়, এটাকে আমি যদি x ধরি, এই x হচ্ছে h ডিভাইডেড বাই n+1, ওকে। x কি? ভূমি হতে কত উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির এত গুণ হবে। h মানে কি? তোমার যেখান থেকে ফেলছো সেই টাওয়ারের মোট উচ্চতা, ওকে। n কি? এখানে nটা একটু বুঝতে হবে ভালো মতো, তাহলে এখানে nটা কি? এখানে তোমার nটা হচ্ছে একটা অনুপাত, কার অনুপাত জানো? ইকে এবং ইপি এর অনুপাত। এটা সবসময় মনে রাখবা, গতিশক্তি এবং বিভব শক্তির অনুপাতটাই হচ্ছে আমাদের এন। তাহলে আসো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি, যদি আমরা শর্টকাটটা যদি একটু বুঝে ফেলি। তাহলে এখানে কি বলা আছে বলো তো ভাইয়া? এখানে বলা আছে তোমার কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, ওকে। তাহলে এখানে তোমার বলছে কি গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, ওকে। তাহলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হলে আমি কি বলতে পারি? ইকে ইকুয়ালস টু হাফ অফ ইপি, ওকে। আর নিচে কি আছে? শুধু ইপি আছে, তাই না? ইকে ইকুয়ালস টু হাফ অফ ইপি, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। তাহলে ইপি ইপি কাটা, ইপি ইপি যদি কাটা হয় তাহলে এন ইকুয়ালস টু না কত হবে? এন ইকুয়ালস টু হাফ হবে। এন এর মানটা কত হবে? এন এর মানটা হাফ হবে। এখন আসো তো এই এন এর মানটা আমি একটু বসাই দিই এখানে। তাহলে এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 300, ওকে। এন এর মান কত? এন এর মান হচ্ছে 1/2, 1/2 প্লাস 1 হচ্ছে 3/2, ওকে। 3/2, তাহলে এখানে কত হবে বলো তো? 300 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, ওকে। তাহলে এখানে 300 কাটা, এখানে হবে তোমার কত? 100 ইন্টু 2, অ্যান্সার হবে 200। আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো, ওকে। তারপর আসো, তারপরে আমরা কোন ম্যাথটা করব? তারপর আমরা করব হচ্ছে এই ম্যাথটা। বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম চাপ লেখচিত্র কোন ধরনের? এটা খুবই সহজ, দেখো এটা খুবই সহজ। স্থির তাপমাত্রা টি কনস্ট্যান্ট, তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, এটা হচ্ছে আমাদের বয়েলের সূত্র। এবং এই সূত্রটা আসা হচ্ছে এভাবে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবং যদি আমি একটু গ্রাফটা যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাকে, এটা যদি হয় পি, এটা যদি হয় ভি, এই গ্রাফটা একটু এরকম আসে।
তাই না? দেখো পি হচ্ছে তোমার কোন অক্ষে, ওয়াই অক্ষে, ভি হচ্ছে তোমার কোন অক্ষে, এক্স অক্ষে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার মেন সমীকরণটা, এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এই এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। আয়তাকার অধিবৃত্ত, আয়তাকার অধিবৃত্ত এর সমীকরণ। আশা করি আমি তোমাকে বোঝাতে পারছি। তাহলে এটা কি হবে? অধিবৃত্ত হবে। ওকে, তাহলে এটা হবে অধিবৃত্ত। তাহলে আমাদের 9 নম্বরটা শেষ। আসো আমরা 10 নম্বরটা সলভ করি। 10 নম্বরটা কি বলছে? 10 নম্বরটা বলছে 2, 3 ও 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারককে শ্রেণীবদ্ধভাবে সাজাইছে। আচ্ছা, শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে 10 ভোল্ট ব্যাটারির সাথে 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলে বর্তনীতে চার্জের পরিমাণ কত হবে? তাইলে এখানে চার্জের মানটা কত হবে? আমরা কি সূত্রগুলো জানি না বলতো? আমরা কিন্তু সূত্র জানি। আমরা জানি সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, অর্থাৎ কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। ওকে, তাহলে এইখানে আমাদের কি সি এর মানটা জানা আছে? সি এর মানটা কিন্তু জানা নাই। সিটা কি আমাদের তুল্য ধারকত্ব। দেখো তো তিনটেই কিন্তু তোমার কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এটা কি সমান্তরালের সূত্র হবে? রোধের যে সমান্তরালের সূত্র সেটাই কিন্তু তোমার ধারকের শ্রেণীর সূত্র হয়, তাই না? তাহলে আসো আমি একটু আমাদের ধারকগুলো একটু বিশ্লেষণ করি। দেখো কি আছে, 2 আছে, 3 আছে, 6 আছে। আমি এখানে তোমার 3 এবং 6 ধরলাম। 3 এবং 6 এর ধারকত্ব বলতে কত হবে? 3 ইন্টু 6, 3 প্লাস 6। ওকে, তাহলে 3 6 18 ডিভাইডেড বাই 9, অ্যান্সার হবে 2। এবং খেয়াল করো তো এই দুই আবার শ্রেণীতে আছে। তাহলে আমরা কি জানি? 2 আর 2 তুমি যদি শ্রেণীতে করো তাহলে অ্যান্সার হবে 1। ব্যাপারটা কি বুঝতে পারছো? 2 2 শ্রেণীতে করলে অ্যান্সার হবে 1। এটা ভাই বলো তো কোন সূত্রে গেছে? ওই যে আমাদের সমান্তরালে রোধ যেভাবে থাকে সেভাবে হয়। যেমন মনে আছে তোমাদের? এই দেখো, যদি মনে করো 8 আর 8 রোধগুলো যদি সমান্তরালে থাকে তাহলে কত হবে? 4 হবে। তারপর 10 আর 10, এটা শর্টকাট কিন্তু। 10 10 রোধগুলো যদি সমান্তরালে থাকে তাহলে কত হবে? 5 হবে। তাহলে রোধগুলো সমান্তরালে যেই সূত্র মানে ধারক শ্রেণীতে একই সূত্র মানে, অর্থাৎ 3 আর 6 করলে 2 হবে, 2 2 করলে কত হবে? 1 হবে। তাহলে এখানে সি এর মান কত? সি এর মান হচ্ছে 1। ভি এর মান কত দিচ্ছে? দেখো সি এর মান কিন্তু 1 না, মাইক্রোফ্যারাড কিন্তু দেওয়া আছে, মাইক্রোফ্যারাড। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড, 1 ইন্টু 10 ইনভার্স 6 ফ্যারাড। আর ভি এর মান কত? 10 ভোল্ট। দেখো 10 ভোল্ট। ওকে, 10 ইনভার্স 6 ইন্টু 10, এটা হবে তোমার 10 ইনভার্স 5, অর্থাৎ 1 ইন্টু 10 ইনভার্স 5, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আমরা 11 নম্বরটা সলভ করি। 11 নম্বরটা তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিজমের একটা ম্যাথ। এই ম্যাথটা ভালো একটা ম্যাথ, এবং এই ম্যাথটা লং কাটে করবা, বাট এই ম্যাথটা লং কাটে করার থেকে বেশি ইম্পর্টেন্ট মুখস্থ করা। আমি তোমাদের অ্যাপ্রোচটা দেখাই দিচ্ছি, তারপর বলে যে কোনটা মুখস্থ করবা। এটা মুখস্থ করলে এই দুটার বাইরে এই ম্যাথগুলো আর আসে না, দুটা ম্যাথের বাইরে। আমি দেখাই দিচ্ছি। দেখো প্রথমে লং স্টেপটা করি। দেখো বলছে কি, একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক √2, ন্যূনতম বিচ্যুতি কত? আচ্ছা, তাহলে তোমরা তো প্রিজম করো নাই তোমরা সচরাচর। আমি তো একটা ছোট্ট একটা প্রিজম আঁকি তোমাদের এখানে। দেখো এই যে প্রিজমটা আঁকলাম না, এই প্রিজমের অনেক কিছু আছে এখানে। দেখো এই প্রিজমটা সমবাহু প্রিজম, তার মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে তোমার শীর্ষ কোণটা, একে বলে প্রিজম কোণ। বুঝতে পারলাম? তারপর দেখো এখানে আমি যদি সূত্র যদি লিখি যে তোমার মিউ ইকুয়ালস টু, যারা পড়ছো তারা এটা জানো, কিন্তু এই সূত্র তোমরা জানো তাই না যারা পড়ছো, যে মিউ ইকুয়ালস টু সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। দেখো আমি খুব তাড়াতাড়ি করবো, আমি অনেকগুলো স্কিপ করবো ক্যালকুলেশনগুলো। এখানে ডেল এম কি? ন্যূনতম বিচ্যুতি, এটাই বের করতে বলছে। তাহলে এইখানে দেখো সাইন এ মানে 60 ডিগ্রি, 60/2 মানে হচ্ছে সাইন হাফ, সাইন হাফের মান হচ্ছে 1/2, মিউ এর মান √2। তুমি 1/2 কে যদি এই পাশে নিয়ে নাও তাহলে √2/2, √2/2 মানে হচ্ছে 1/√2। তাহলে 1/√2 ইকুয়ালস টু সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2। আমি কিন্তু অনেকগুলো ক্যালকুলেশন স্কিপ করে ফেলছি, আশা করি তুমি বুঝতে পারছো এটা। ওকে, তারপর কি? তারপর আমরা বলতে পারি 1/√2, এটা মানে কিন্তু সাইন 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ইকুয়ালস টু সাইন ডেল এম প্লাস এ ডিভাইডেড বাই 2। তাহলে সাইন সাইন ভ্যানিশ করে দাও, তাহলে 45 2টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 90 ইকুয়ালস টু ডেল এম প্লাস এ। ওকে, তারপর আমি এখানে কি বলতে পারি? তারপর আমি এখানে বলতে পারি যে তোমার এ ডেল এম ইকুয়ালস টু ডেল এম ইকুয়ালস টু 90 মাইনাস এ, এবং এ ইকুয়ালস টু 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে ডেল এম ইকুয়ালস টু 30 ডিগ্রি। আশা করি দেখছো এই ম্যাথটা কিন্তু মানে নর্মাল নিয়মে করতেও কিন্তু তোমার অত বেশি স্টেপ যায় না, বাট কথা হচ্ছে এটা আমরা মুখস্থ করে ফেলবো। দেখো এই মুখস্থটা কি? হ্যাঁ, আমরা এটা মুখস্থ করে ফেলবো। কি মুখস্থ করব? যদি কখনো তুমি দেখো যে ডেল এম এর মান
যদি কখনো তুমি দেখো যে a ইকুয়ালস টু 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ মিউ ইকুয়ালস টু √2 আছে, চোখ বন্ধ করে তুমি লিখে দিবা ডেল এম ইকুয়ালস টু 30 ডিগ্রি। যদি দেখো a ইকুয়ালস টু 60 ডিগ্রি মিউর মান দেওয়া আছে √3, চোখ বন্ধ করে লিখে দিবা ডেল এম ইকুয়ালস টু 60 ডিগ্রি। ওকে, তাহলে আবার বলি, এর মান 60, মিউর মান √2, ডেল এম 30 ডিগ্রি। ওকে, এর মান 60, মিউর মান যদি √3 হয়, ডেল এম হবে 60 ডিগ্রি। চোখ বন্ধ করে এগুলো লিখে দিবা। ব্যাপারটাকে বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আসো, এটাই হচ্ছে আমাদের এই লং কাট এবং মুখস্থ। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বিশ্ববিদ্যালয়ে এটা আসে। তারপর আমরা 12 নম্বরটা করি। 12 নম্বরটা কি বলছে? 12 নম্বরটা বলছে যদি প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ারের সমান হয়। ভাইয়া আচ্ছা, এম নট সি স্কোয়ারটা কি বলো তো? এম নট সি স্কোয়ারটা হচ্ছে স্থির শক্তি। তাইলে আমি যদি তোমাদের এই ম্যাথটা করানোর আগে একটু বেসিকটা দিয়ে দেই, আমরা জানি যে মোট শক্তি আছে না, মোট শক্তি ইকুয়ালস টু ইপি প্লাস ইকে। হ্যাঁ, ইপিটা কি? ইপিটা হচ্ছে আমাদের স্থির শক্তি এম নট সি স্কোয়ার, ইকে হচ্ছে গতিশক্তি। তাহলে তোমাকে কি বলছে? যদি প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ারের সমান অর্থাৎ স্থির শক্তির সমান, তবে ইহার ভরবেগের মান কত? এই ম্যাথটা করার জন্য তোমার একটু বড় এই ম্যাথটা একটা লেন্দি ম্যাথ, এবং এই ম্যাথটা তুমি যদি লং কাটে করতে যাও 1 মিনিট 1.5 মিনিটে পারবা না। ওকে, যদি এটা খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং খুব ভালো তোমার হাতের স্পিড থাকে, এগুলো ছাড়া এই ম্যাথটা পারবা না। আমি তোমাদের একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, এই শর্টকাটটা অনেক বেশি এফেক্টিভ। স্পেশালি এই ম্যাথগুলোই কিন্তু অনেক আসে। এখানে গতিশক্তি স্থির শক্তির সমান, বলতে পারে গতিশক্তি স্থির শক্তির দ্বিগুণ, গতিশক্তি স্থির শক্তির 3 গুণ, এরকম ম্যাথ সচরাচর অনেক আসে। তো এই ম্যাথটার জন্য একটা স্পেসিফিক শর্টকাট আছে। শর্টকাটটা কি জানো? শর্টকাটটা আমরা এভাবে মনে রাখবো যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজটা কি? আমি অতিভুজটাকে রিপ্লেস করব মোট শক্তি সহগ দিয়ে। দেখো, এটাকে আমি রিপ্লেস করব মোট শক্তির সহগ দিয়ে। আমি সহগ লিখলাম না, জাস্ট মোট শক্তি লিখলাম। লম্বকে আমি রিপ্লেস করব পি দিয়ে, ভূমিকে রিপ্লেস করব স্থিতিশক্তির সহগ দিয়ে, পি স্কোয়ার স্থিতিশক্তির সহগ দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। আশা করি আমি তোমাকে এটা বুঝাইতে পারছি। সহগগুলোকে তুমি কি করবা? সহগগুলোকে তুমি বসায় পি এর মান বের করো, বের করলে এখানে অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো আমি এই ম্যাথটা করে ফেলি, এটাই এই শর্টকাট। দেখো এখানে মোট শক্তি কত দেখো তো, ইপি এর মান এম নট সি স্কোয়ার, আর ই কে কিন্তু ইপি এর সমান। ওকে, তাহলে আমি কিন্তু বলতেই পারি এটা হচ্ছে ইপি, আর ই কে এর মানও কত? ইপি, অর্থাৎ 2 ইন্টু ইপি। দেখছো ভাইয়া মোট শক্তি সহগ কত? মোট শক্তি সহগ কিন্তু 2। তুমি এখানে 2 কি স্কোয়ার করে দাও। ওকে, ইকুয়ালস টু পি স্কোয়ার করো। স্থিতিশক্তি খেয়াল করো তো, স্থিতিশক্তি ইপি, ইপি এর সহগ কিন্তু একই আছে। ইপি এর সহগ অলওয়েজ কি হয়? 1 হয়। ওকে, তাহলে এখানে আমি যদি 1 স্কোয়ার বসায় দেই, দেখবা পি ইকুয়ালস টু পাচ্ছ √3। ওকে, এবং এই √3 সাথে তুমি যদি এম নট সি গুণ করে দাও, তাহলে দেখবা এখানে তোমার ইজিলি মানটা এসে পড়ছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? অর্থাৎ ভরবেগ ইকুয়ালস টু √3 এম নট সি। দেখো এখানে অ্যান্সারটা কোনটা? এখানে অ্যান্সারটা হচ্ছে √3 এম নট সি। তাহলে আসো এই ম্যাথটা তো আমরা করে ফেললাম। এখন আমি যদি আরেক টাইপের ম্যাথ যদি করতে চাই, যে গতিশক্তি স্থিতিশক্তির দ্বিগুণ বা স্থির শক্তির দ্বিগুণ, তখন কি হবে বলো তো? আসো আমি এটা একটু মুছে দিই, এখানে আমি এটা মুছে দিই। হ্যাঁ, মুছে দিই। এখন আমি এখানে আবার একটু করি। দেখো তোমার এখানে স্থির শক্তির মতোই আছে, গতিশক্তি স্থির শক্তির কয় গুণ? দ্বিগুণ, অর্থাৎ ইকে ইকুয়ালস টু 2 ইন্টু ইপি, তাহলে 3 ইন্টু ইপি। ব্যাপারটা কি বুঝতে পারলাম? যদি স্থির শক্তির দ্বিগুণ হয় তখন কি হবে? তাহলে খেয়াল করো, এখন আমি এই মোট শক্তির মানটা কত বসাবো? এখন আমি এখানে মোট শক্তির মানটা কত বসাবো? দেখো মোট শক্তির সহগ হচ্ছে তোমার 3, তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার। স্থিতিশক্তি দেখো, স্থিতিশক্তি কিন্তু এখন কিন্তু 1এই আছে। দেখো ভাইয়া স্থিতিশক্তি কিন্তু আবার 3 না, কিন্তু মোট শক্তি। ওকে, স্থিতিশক্তির মান কিন্তু 1এই আছে, অর্থাৎ 1 স্কোয়ার। তুমি যদি পি যদি বের করো, দেখবা √8। √8 মানে কত বলো তো? 2√2 এম নট সি। তার মানে 2√2 কখন আসবে? যখন তোমার গতিশক্তি স্থির শক্তির দ্বিগুণ। সিমিলারলি গতিশক্তি স্থির শক্তির 3 গুণ, এটা বের করো। 4 গুণ, এটা বের করো। অর্ধেক, এটা বের করো। যেই ম্যাথেই দেখ তুমি এই শর্টকাট দিয়ে এই ম্যাথগুলা সলভ করে ফেলতে পারবা। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। যদি বুঝাতে পারি, আসো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথ কি বলছে? পরের ম্যাথ বলছে ফারেনহাইট স্কেলে তোমার, পরের ম্যাথ আমাদের বলছে ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। আচ্ছা, তাহলে এখানে আমরা করব কিভাবে?
C/5 F minus 32 ডিভাইডেড বাই 9। ওকে, তাহলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। আচ্ছা, তাহলে এটার কন্ডিশনটা আমাকে কি দিছে? আমাকে কন্ডিশনটা দিছে F ইকুয়ালস টু 3C। এই যে সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ ফারেনহাইট তাপমাত্রা। তাহলে F ইকুয়ালস টু আমি 3C বসাই আমি সলভটা করে ফেলি। C/5 F এর জায়গায় আমি বসাই 3C মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে এখানে 9C ইকুয়ালস টু 3 5 15, 15C মাইনাস 160 মাইনাস 160। 15 থেকে 9 বাদ দিলে কত হয় ভাইয়া? মাইনাস 6C ইকুয়ালস টু মাইনাস 160। এইখানে আমি যদি তোমার মাইনাস মাইনাসটা কেটে যদি দেই তাহলে তোমার কত হয় এটা বলো তো? এটা তোমার হচ্ছে তোমার, আচ্ছা 160 কি 16 দিয়ে কি ভাগ যায় এখানে? তাহলে C ইকুয়ালস টু কত হবে? 160 ডিভাইডেড বাই 6। ওকে, তাহলে আমরা এটা কী দিয়ে কাটতে পারি বলতো? এটা কী দিয়ে ভাগ যায় তোমার? এটা যায়, আমি কি ভুল করলাম নাকি ম্যাথটা? কিন্তু এখানে অ্যান্সারটা তো নাই। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। F ইকুয়ালস টু 3C 3C 9C মাইনাস ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা? ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। হ্যাঁ, F ইকুয়ালস টু 3C। একই তো আসবে, এখানে তো C যা আসবে F তো তাই আসবে। হ্যাঁ, ফারেনহাইটের তাপমাত্রা সেলসিয়াসের তাপমাত্রার 3 গুণ, এটাই তো কোশ্চেন করছে। 3C মাইনাস 32, 9C মাইনাস 15C ইকুয়ালস টু মাইনাস 160। ও ফারেনহাইট বলছে, ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে এটা কত হবে? 80/3, তাই না? এটা হবে 80/3। তোমাকে কিন্তু বলছে ফারেনহাইট স্কেলের কিন্তু চাইছে, ঠিক আছে? তাহলে আমি যদি ফারেনহাইটে যদি বের করতে চাই 3, সি এর মান কত বের করছি ভাইয়া? 80/3, 3 কাটা, এটা হচ্ছে হবে 80 ফারেনহাইট, 80 ডিগ্রি ফারেনহাইট। তাহলে দেখছো আমি কিন্তু অনেকবার ভাবতেছিলাম যে সেলসিয়াসের মানটা কি হবে, বাট আমাদের কিন্তু সেলসিয়াসের মানটা কিন্তু চাই নাই, আমাদের চাইছে কিন্তু ফারেনহাইটের মান। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। দেখছো 80 ডিগ্রি ফারেনহাইট, 80 ডিগ্রি ফারেনহাইট, তাহলে আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে এইখানে এই ম্যাথটার অ্যান্সার হবে 80 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তারপর দেখো তারপর কি বলছে? বলছে 7 কেজি ভরের তোমার, এটা কি লেখা এখানে? ওকে, বলছে 7 কেজি ভরের কোনো বস্তুর উপর F ইকুয়ালস টু এত নিউটন বল, F ইকুয়ালস টু এত নিউটন বল, F ইকুয়ালস টু এত নিউটন বল, কত নিউটন? 2i মাইনাস 3j প্লাস 6k নিউটন বল প্রযুক্ত হলে বস্তুটি কত ত্বরণ প্রাপ্ত হবে? তাহলে আসো আমরা কিন্তু সূত্র কিন্তু জানি। কি সূত্র জানি বলো তো? আমরা সূত্র জানি F ইকুয়ালস টু ma, অর্থাৎ m ইকুয়ালস টু m না, a ইকুয়ালস টু f বাই m। f এর মানটা কত? ভেক্টরের মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় মনে আছে? এই দেখো তোমার যে শখগুলো আছে শখগুলোকে স্কোয়ার করে যোগ করে বড় করে দিবা। তাহলে আয়ের শখ কত? 2, 2 স্কোয়ার হচ্ছে 4, যোগ তোমার জে শখ কত? -3, -3 কি স্কোয়ার করলে হয়? 9, প্লাস 6 স্কোয়ার কত? 36, এটাকে রুট করে দাও, ডিভাইড বাই এম এর মান কত? 7। দেখো 36, 4 40, 40টায় 49, রুট ওভার 49 ইকুয়ালস টু 7, 7/7, অ্যান্সার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যান্সারটা মনে বুঝতে পারছো। তারপর দেখো, তারপর এখানে কি বলছে? এখানে দেখো এটা তোমার এক্সট্রা সিলেবাসের ম্যাথ, ঠিক আছে? এবং এটা হচ্ছে তরঙ্গের ম্যাথ, এবং এই ম্যাথটা ভাই এত বড় এত বড় এত বড়, এই ম্যাথটা তুমি যদি করতে যাও তোমার কিন্তু ন্যূনতম হলো 3 থেকে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। ওকে, দেখো এখানে বলছেটা কি? বলছে একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতার লেভেল যথাক্রমে এত এবং এত, এদের সম্মিলিত তীব্রতার লেভেল কত? খেয়াল করো, এই ম্যাথটা তুমি যখন করতে যাবা তুমি কিন্তু একটা জিনিস জানবা, যদি তরঙ্গ পড়ো তীব্রতার লেভেল কিন্তু সরাসরি যোগ করা যায় না। তীব্রতার লেভেল থেকে আমার কি করতে হয়? আগে তীব্রতা বের করতে হয়, তীব্রতা বের করে আমার কি করতে হয়? তীব্রতাগুলো যোগ করতে হয়, ওই যোগফল দিয়ে আমার কি করতে হয়? আবার নতুন করে তীব্রতা লেভেল বের করতে হয়। বুঝতে পারলাম? আমি আরেকবার স্টেপটা বলি। তীব্রতার লেভেল থেকে তীব্রতা বের করবা, ওই তীব্রতা যোগ করবা, ওই তীব্রতা থেকে আবার তীব্রতা লেভেল বের করবা, 3 4 5 মিনিট চলে যাবে। ওকে, আমার কাছে একটা শর্টকাট নিয়ম আছে, এই নিয়মটা আমি তোমাদের আগে বলে দেই, সেকেন্ডে বলি এই ম্যাথটাকে আদৌ আমাদের অ্যান্সার করা লাগবে নাকি অ্যান্সার করা লাগবে না। ওকে, আসো আগে আমি শর্টকাটটা একটু শিখাই। এই শর্টকাট শেখানোর জন্য বা এই শর্টকাটটা জানার জন্য
তোমার কিছু মান মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তোমার এখানে কিছু মান মুখস্থ রাখতে হবে যে আচ্ছা একটু খেয়াল করতে হবে এখানে, হ্যাঁ দেখো এখানে সবগুলা যে অ্যান্সারটা আছে সেটা কিন্তু দেখো তো 93 পয়েন্ট সামথিং, 93 পয়েন্ট সামথিং, অর্থাৎ বড় যে তীব্রতার লেভেল সেই তীব্রতার লেভেল থেকে কিন্তু অল্প একটু বাড়ছে, তাই না? তার মানে আমি বুঝতে পারতেছি যখন আমি দুইটা তীব্রতার লেভেল একসাথে যোগ করব তখন তীব্রতার লেভেলের যে মানটা আসবে সেটা বড় মানের কাছাকাছি আসবে, বুঝতে পারছি? তাহলে বড় মান থেকে কতটুকু বেশি কতটুকু কম হবে এটা আমি বুঝবো কিভাবে? দেখো এখানে আমি তোমাকে এটা লিখে দিই এভাবে, মনে করো এটা হচ্ছে পার্থক্য। কার পার্থক্য? দুইটা তীব্রতার লেভেলের পার্থক্য। ওকে, পার্থক্য কত হইলে মান আমি কত যোগ করব, ঠিক আছে? মান আমি কত যোগ করব, বুঝতে পারছি? পার্থক্য কত হইলে আমি বড় মানের সাথে কতটুকু মান যোগ করব, এটা হচ্ছে সেটা, বুঝতে পারছি? তাইলে মান আমি যোগ করব বড় মানের সাথে। তাহলে দেখো পার্থক্য যদি আমার হয়, এটা মনে রাখতে হবে, পার্থক্য যদি হয় 0 থেকে 1 তখন আমি বড় মানের সাথে যোগ করব হচ্ছে +3 ডেসিবেল। ওকে, অর্থাৎ তোমার পার্থক্য যদি 93 এবং 92 হইতো তাহলে আমি 93 সাথে কত যোগ করতাম? 3 যোগ করতাম, বুঝতে পারলাম? যদি পার্থক্য হয় তোমার 2 থেকে 3, পার্থক্য যদি হয় 2 থেকে 3 তাহলে তোমার তীব্রতার লেভেল যোগ করব 2 ডেসিবেল। যদি পার্থক্য হয় 4 থেকে 6, যদি পার্থক্য হয় 4 থেকে 6 তুমি যুক্ত করবা +1 ডেসিবেল। যদি পার্থক্য তোমার 7 থেকে 9 হয় তুমি যুক্ত করবা 0.4 থেকে 0.6 ডেসিবেল, 0.4 থেকে 0.6 ডেসিবেল। যদি পার্থক্যটা 10 হয়ে যায়, দুইটা তীব্রতার লেভেলের পার্থক্য যদি 10 হয়ে যায় তুমি যুক্ত করবা 0 ডেসিবেল। ওকে, তাহলে আসো আমাদের এখানে পার্থক্য কত? 93 থেকে 85, তাহলে কত? এটা মানে পুরোপুরি 8 পার্থক্য, তাই না? তাহলে দেখো পার্থক্য হচ্ছে 8, তাহলে আমি কোন ঘরে যাব এখানে বলো তো? এখানে আমি কোন ঘরে যাব? এই ঘরে যাব। ওকে, এবং এই ঘরের জন্য কতটুকু যোগ করতে হবে? 0.4 থেকে 0.6 এটা যোগ করতে হবে। তাহলে খেয়াল করো আমি যদি 7-এর জন্য যদি 0.4 যদি যোগ করি আর মনে করো 9-এর জন্য 0.6 যোগ করলাম, তাহলে 8-এর জন্য কতটুকু যোগ করবো? 0.5। তুমি এর মধ্যে যে কোনো একটা যোগ করতে পারো, কোনো সমস্যা নাই। তুমি 0.4 যোগ করো, 0.6 যোগ করো, এর কাছাকাছি যা আছে তুমি যা ইচ্ছে যোগ করতে পারো। তাহলে আসো আমি এর মধ্যে যে কোনো একটা যোগ করব, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 93 প্লাস মনে করো 0.6 যদি আমি যদি যোগ করি 0.6, তাহলে এখানে অ্যান্সার কত হবে? 93.6 হবে। এবং এখানে 93.6 এর কাছাকাছি কি বলো তো? এখানে কিন্তু 93.6 এর কাছাকাছি হচ্ছে তোমার 93.64। আচ্ছা আমি এখানে একটু ভুল লিখছি, এটা 0.4 থেকে 0.6 হবে না, এটা তোমার কি হবে? এটা হবে হচ্ছে 0.5 থেকে 0.6, 0.5 থেকে 0.6। ওকে, তাহলে তুমি এখানে 0.5 যোগ করো তাহলে 93.5, বা 0.6 যোগ করো 93.6, দেখো তো কাছাকাছি কার মান? 93.64, তাহলে এই মানটা হচ্ছে অ্যান্সার। এখন আমি তোমাদের আরেকটা ব্যাপার বলি যে এই কোশ্চেনটা তোমাদের দিছে কেন জানো? তোমরা যদি স্কিপ করতে পারো। দেখো প্রথমত এগ্রিকালচারে কোনো ক্যালকুলেটর নাই, দ্বিতীয়ত মানগুলো ভাই দেখছো যে কি ইনসেন লেভেলের কাছাকাছি দিছে, কি লেভেলের কাছাকাছি দিছে। তোমার কতজনের এই চারটা মনে থাকবে? হ্যাঁ, কতজন এই চারটা মনে রেখে ওরকম প্রেসারে এই ম্যাথটা করতে পারবে? অনেকেই কিন্তু পারবে না। স্যাররা এই ম্যাথটা দিছেই তোমাদের সময় খাওয়ার জন্য। এই ম্যাথটা দিয়ে স্যাররা মোটামুটি 20 to 30% স্টুডেন্ট কিন্তু কি এলিমিনেট করে দিবে, বুঝতে পারছো? যখনই তোমরা দেখবা কোনো একটা ম্যাথ দিয়ে দিচ্ছে এবং তোমাদের ক্যালকুলেটর নাই, অবশ্যই 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 ওই ম্যাথটা স্কিপ করার চেষ্টা করবা। বাট স্কিপ যে করবা বুঝবা কীভাবে যে আমি ম্যাথটা স্কিপ করবো? দেখো যদি মানটা অনেক বেশি কাছাকাছি থাকে, খেয়াল করো 93, 93, 93, 93, দেখো 82, 42, 33, 64, ভাইয়া এত অ্যাকুরেট ক্যালকুলেটর ছাড়া আমাদের মান বের করা কি মানে সম্ভব? সম্ভব, অনেক বেশি সময় লাগবে। তুমি এই ম্যাথে যদি 5 মিনিট যদি সময় লাগায় দাও তুমি বাকি 5 থেকে 6টা মিনিট কী করলা? স্কিপ করে দিলাম। ওকে, তাহলে যখন দেখবা একটা ম্যাথ আসছে এই ম্যাথে ক্যালকুলেটর নাই এবং মানগুলো অতিরিক্ত কাছাকাছি, ওই ম্যাথ মনে করবা স্যাররা স্কিপ করার জন্য দিচ্ছে। স্কিপ করলেই চান্স পাবা, স্কিপ না করলে চান্স পাবা না। আশা করি তুমি এই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই ম্যাথটা আমরা কী করবো? পরীক্ষায় স্কিপ করে দিব। ওকে, তারপর আসো আমরা 16 নম্বরটা করি। 16 নম্বরটা কি বলছে? 16 নম্বরটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ করা মান। আচ্ছা তাহলে ব্যাসার্ধের পরিমাপ করা মান r = 5.3 ± 0.1 সেন্টিমিটার। আচ্ছা এইখানে বলো তো 5.3টা কি? এটা কিন্তু আমাদের ভ্যালু, তাই না? এবং এটা আমাদের কি? এটা কিন্তু আমাদের ইরর, ত্রুটি। হ্যাঁ, অর্থাৎ আমার মান হচ্ছে এত,
ত্রুটি হচ্ছে 0.1 সেন্টিমিটার, ওকে, বা 0.1, এটা হচ্ছে আমাদের ত্রুটি। এখন তোমাকে কোশ্চেন করছে কি, কোশ্চেন করছে আয়তনের ভুলের শতকরা পরিমাণ কত। আচ্ছা, ভুলের শতকরা পরিমাণ, তাহলে ভুলের শতকরা পরিমাণ এই সূত্র কি আমি জানি? দেখো এই সূত্রটা শর্টকাট আছে, এই সূত্রের একটা শর্টকাট আছে ভাইয়া। এই শর্টকাটটা কি জানো? এই শর্টকাটটা অনেকটা এরকম, দেখো তো, আয়তন, কার আয়তন? গোলকের আয়তন না? তাহলে গোলকের আয়তন v ইকুয়ালস টু, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তোমাদের সুবিধা হবে। তাহলে গোলকের আয়তন v ইকুয়ালস টু আমরা কি জানি? 4/3 পাই ইন্টু আর কিউব। অর্থাৎ ভাইয়া আয়তনের ত্রুটি যদি বের করতে চাও তাহলে আয়তনের ত্রুটি কার দ্বারা হবে? অবশ্যই এখানে 4/3 পাই, এটা তোমার কনস্ট্যান্ট, তাহলে আয়তনের ত্রুটি কিন্তু হবে কিন্তু ব্যাসার্ধ দিয়ে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? তাইলে তুমি যখন এটা বের করতে যাবা তখন সূত্র কি মনে রাখবা? তখন সূত্র এরকম মনে রাখবা যে আয়তন ত্রুটি ইকুয়ালস টু, অবশ্যই আয়তন ত্রুটি ব্যাসার্ধের ত্রুটি থেকে হবে, তাহলে এখানে হবে হচ্ছে ব্যাসার্ধ ত্রুটি এবং ব্যাসার্ধ ত্রুটি যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা গুণ হবে সামনে। ব্যাপারটা কি বুঝতে পারলাম? তাহলে আরেকবার বলি, আয়তন ত্রুটি অবশ্যই ব্যাসার্ধের ত্রুটি থেকেই আসবে। তাহলে আয়তন ত্রুটি তুমি যদি বের করতে চাও অবশ্যই ব্যাসার্ধের ত্রুটি বের করবা এবং এই ব্যাসার্ধের ত্রুটির যে পাওয়ারটা আছে বা ব্যাসার্ধের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দিয়ে তুমি কি করবা? সেই পাওয়ারটা দিয়ে তুমি গুণ করবা, ওকে। তাহলে এখন কথা হচ্ছে ব্যাসার্ধের ত্রুটি তুমি কিভাবে বের করতে পারো। তাহলে দেখো আমি উপরে একটু মুছে ফেলি, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি এই উপরটা একটু মুছে ফেলি, এই উপরেরটা আমি মুছে তোমাকে ব্যাসার্ধের ত্রুটিটা বের করা শিখিয়ে দিই। দেখো এই ব্যাসার্ধের ত্রুটি, এটা আমরা কিভাবে বের করবো ভাইয়া? তাহলে ব্যাসার্ধের ত্রুটিকে আমি ধরলাম হচ্ছে ডেল আর, ঠিক আছে। এই ডেল আর ইকুয়ালস টু কি হবে? এই ডেল আর ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার ইরর ডিভাইডেড বাই ভ্যালু ইন্টু 100%, ওকে। এটা মনে রাখবো, এটা হচ্ছে একটা শর্টকাট। হ্যাঁ, এটা শর্টকাট, এটা তুমি কি ঐকিক নিয়ম করে পাও? আমাদের ঐকিক নিয়ম মনে রাখা লাগবে না, আমরা কি মনে রাখবো? ইরর ডিভাইডেড বাই ভ্যালু ইন্টু 100%। তাহলে আসো তো, এখানে তোমার ইরর কত দেওয়া আছে? ইরর দেওয়া আছে 0.1, এখানে দেওয়া আছে ইরর 0.1, ভ্যালু দেওয়া আছে কত? 5.3 ইন্টু কত পার্সেন্ট? 100%। আচ্ছা ভাইয়া এখানে 1কে তুমি কি লেখো? 1কে তুমি লেখো 0.1কে লেখো 1/10। দেখো এটাকে আমি তোমাকে করে দিচ্ছি, হ্যাঁ। বা তুমি কি করতে পারো জানো? তুমি 5.3কে 5 ধরতে পারো, তাহলে এটাকে আমি 5 ধরলাম এবং 0.1 মানে কি 1/10 না? তাহলে 1/10কে নিচে নিয়ে নাও, তাহলে ইন্টু 10। আর এখানে কত আছে বলো? এখানে আছে 100%, তাহলে 50কে 100 দিয়ে কাটলে হয় 2, তার মানে তোমার কত আসবে বলো তো? তোমার আসবে হচ্ছে 2%। কত পার্সেন্ট আসবে? তোমার ত্রুটি আসবে এখানে 2%। তাহলে আমি কি পাইলাম বলো তো? আমি এখানে পাইলাম তোমার ব্যাসার্ধের ত্রুটি। তাহলে ব্যাসার্ধের ত্রুটি আমি যদি তোমার 2% পাই, তাহলে আয়তন ত্রুটি কিন্তু অলমোস্ট পাবো 6%, অলমোস্ট আমি 6% পাবো। তাহলে এখানে খেয়াল করো তো, আমার 6%-এর কাছাকাছি তোমার কোনটা আছে? 6%-এর কাছাকাছি কিন্তু তোমার আছে হচ্ছে তোমার বলতো কি 5.7। এখন বলতে পারো ভাইয়া 6.8ও তো আছে, দেখো 6.8 হবে না। কেন হবে না? এখানে দেখো তো 5.3 কিন্তু একটু বড়, কিন্তু এই মানটাকে তুমি যদি এটা যদি ভাগ করো এই মানটা আরেকটু ছোট আসবে, এই মানটা আরেকটু ছোট আসলে এটা কিন্তু 6 থেকে একটু ছোট আসবে, 6 থেকে একটু ছোট হচ্ছে 5.7%। তাহলে আশা করি তুমি এই ম্যাথটাও বুঝতে পারছো। তারপর আসো, তারপর কোন ম্যাথটা দিছে? তারপর দিছে হচ্ছে এই ম্যাথটা। দেখো এটা অনেক বড় একটা কোশ্চেন, কিন্তু এটার খুব সহজ একটা শর্টকাট আছে। হ্যাঁ, তাহলে বলছে কি আমি একটু বুঝাই ব্যাপারটা। হ্যাঁ, বলছে দুজন মোটরসাইকেল চালক 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি রেস শুরু করলো। তাদের ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাদের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এক সময় তারা তাদের রেস শেষ করে এবং একই সময়ে শেষ পর্যন্ত পৌঁছে যায়। ওকে, দুই মোটর সাইকেল আরোহী কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? দেখো এটা শর্টকাটটা খুবই সহজ, বাট শর্টকাটটা কখন অ্যাপ্লাই করবা? যখন দেখবা দুইজনে সমান দূরত্ব অতিক্রম করতেছে। দেখো ওরা যেখান থেকে রেস শুরু করছে একই সময়ে কিন্তু একই জায়গায় রেস শেষ করছে, অর্থাৎ দূরত্ব কি সেম না? যদি একই জায়গা থেকে শুরু করে সেম দূরত্ব অতিক্রম করে এবং তোমাকে যদি সময় জানতে চায়, এর জন্য যে শর্টকাটটা, সেই শর্টকাটটা হচ্ছে একটা এরকম যে টি ইকুয়ালস টু 2 ইন্টু তোমার বেগের পরিবর্তন ডিভাইডেড বাই ত্বরণের পরিবর্তন। এটা হচ্ছে আমাদের শর্টকাট। হ্যাঁ, এটা তুমি যদি লং কাট করতে চাও তাহলে তোমার কিন্তু একটু কি হবে, এটা কিন্তু তোমার একটু বড় হয়ে যাবে। ওকে, আমি আরেকবার একটু লিখি এখানে। এখানে তোমার কি এটা হচ্ছে 2 ইন্টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই ত্বরণের পরিবর্তন। খুবই সহজ একটা শর্টকাট। ওকে,
তাহলে এই শর্টকাটটা আমরা মনে রেখে দিব। ওকে, তাহলে আসো এই ম্যাথটা এখন আমরা করে ফেলি। হ্যাঁ, তাহলে 3 = এটা কত হবে তোমার 2 ইন্টু, আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, 2 ইন্টু দেখো বেগের পরিবর্তন 9 বিয়োগ 6 অ্যান্সার হচ্ছে 3, ত্বরণের পরিবর্তন 3 বিয়োগ 2 অ্যান্সার হচ্ছে 1, তার মানে টি এর মান কত হবে 6 সেকেন্ড। দেখলা কত চমৎকার একটা শর্টকাট। তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। তারপর আসো, তারপর আমরা কোন ম্যাথটা করব, এটা হচ্ছে যে এই ম্যাথটা দেখো 1200 মিটার উলম্ব উচ্চতার, এখানে 1200 মিটার উলম্ব উচ্চতার এইচ এর মান দিয়ে দিছে, উলম্ব উচ্চতার মধ্য দিয়ে একটি খনির খাত পর্যন্ত 400 কেজি ভরের, খনির খাত পর্যন্ত 400 কেজি ভরের একটি খাঁচা তুলতে একটি বৈদ্যুতিক মোটরে 2 মিনিট সময় লাগে। আচ্ছা 2 মিনিট সময় লাগে, 2 মিনিট সময় লাগে। আচ্ছা এটাও আমি বুঝলাম। তারপর কি বলছে, সামগ্রিক দক্ষতা 80% হলে, সামগ্রিক দক্ষতা আমার কি বলছে, সামগ্রিক দক্ষতা যদি 80% হয় কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে, কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হবে। আচ্ছা বৈদ্যুতিক শক্তি মানে হচ্ছে তোমার এই যে ক্ষমতার কথা বলছে, দেখো একক দেখো কিলোওয়াট দিয়ে দিছে। তাহলে আমি কি বের করব, আমি বের করব হচ্ছে তোমার পি ইনপুট। দেখো আমরা বের করব পি ইনপুট এর মানটা কত। ওকে, তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি, আমরা কিন্তু এখানে সূত্র জানি, সূত্র আমাকে দেখায় দিচ্ছি। সূত্রটা কি বলতো, যে কর্মদক্ষতা ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, অর্থাৎ পি ইনপুট ইকুয়ালস টু পি আউটপুট ডিভাইডেড বাই এটা। এখন তুমি আমাকে একটা কোশ্চেন করতেই পারো যে ভাইয়া এখানে যে পি ইনপুট বের করব আপনি বুঝলেন কিভাবে। একটা জিনিস অলওয়েজ মনে রাখবা ভাইয়া, তোমার বস্তু যেই পরিমাণ কাজ করে তাকে তোমার কি বলে জানো, তাকে তোমার বলা হচ্ছে আউটপুট শক্তি বা আউটপুট ক্ষমতা। অর্থাৎ আমি কোন একটা ইঞ্জিন দিয়ে কোনো কাজ করতেছি, আমি যতটুকু কাজ করতেছি সেটা আউটপুট হয়, বুঝতে পারছি। যেই কাজটা আমি করি সেটা হয় আউটপুট শক্তি বা আউটপুট কাজ বা আউটপুট ক্ষমতা। আশা করি আমি তোকে বুঝতে পারছি। তাহলে এখানে দেখো ও যেই কাজটা এখানে করতেছে বা যেই ক্ষমতার কাজটা ও করতেছে সেই ক্ষমতা কিন্তু আউটপুট ক্ষমতা। তাহলে এই ক্ষমতা আমি বের করবো কীভাবে, এই ক্ষমতা আমি বের করতে পারবো, এই ক্ষমতা আমি বের করতে পারবো কীভাবে বের করবো, এই ক্ষমতা আমি বের করবো হচ্ছে এই সূত্র দিয়ে, সেটা হচ্ছে তোমার P ইকুয়ালস টু mgh ডিভাইডেড বাই টি। এম এর মান কত, এম এর মান তোমাকে দিছে হ্যাঁ 400, জি এর মান কত, জি এর মান দেখো 10 দিয়ে দিছে আমাদের সহজ করার জন্য 10, এইচ এর মান কত 1200 মিটার ডিভাইডেড বাই 1200 মিটার, টি এর মান কত 2 মিনিট, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। তাহলে 120 কে তুমি যদি 1200 দিয়ে কাটো এটা পাবো হচ্ছে 10, তাহলে এটা কত পাবো তোমার 4, 1 2 3 4, তার মানে 4 ইন্টু 10⁴ ওয়াট। আচ্ছা ভাইয়া এটা তো ওয়াটে আসছে তাই না। এখন আমি যদি এই ওয়াট যদি কিলোওয়াটে নেই তাহলে বলো তো এখানে কত আসবে। যদি আমি কিলোওয়াটে নিতে চাই তাহলে কিলোওয়াটে নিলে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করি এটা থাকবে হচ্ছে 10, তাহলে এখানে হবে 40 কিলোওয়াট। অ্যান্সার কিন্তু শেষ হয় না, এটা কিন্তু আমি আউটপুট পাইছি, এটা কিন্তু আমি আউটপুট পাইছি। তাহলে আমার ইনপুট এখানে কত হবে, এখানে ইনপুট হবে হচ্ছে তোমার 40 ডিভাইডেড বাই 80 মানে কত 0.8, 80 মানে 0.8, 0.8কে আমি 8/10 লিখি, 8/10 লিখি। আসো এটা আমি একটু এখানে করি, হ্যাঁ তাহলে কত হয় তোমার 10টা উপরে চলে যাবে, তাহলে এখানে হবে 40 ইন্টু 10 ডিভাইডেড বাই 8, 8 আর 40 কাটা, তাহলে কত হবে 5, 5 ইন্টু 10 অ্যান্সার হচ্ছে 50 কিলোওয়াট। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। ওকে, আমরা 19 নম্বরটা করি, আমাদের দুটো ম্যাথই বাকি আছে 19 আর 20। 19 নম্বরটা কি বলছে, একই রোধে দুটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দিছে। আচ্ছা দৈর্ঘ্যের অনুপাত দিছে এত, ব্যাসের অনুপাত কত। তাহলে দৈর্ঘ্য আর ব্যাসের মধ্যে কি আমরা সম্পর্ক জানি, দেখো আমি জানি তোমরাও জানো আমি জানি, তাও আমি একটু বের করে দিচ্ছি। আমরা জানি রো ইকুয়ালস টু আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই এ, বা বলতে পারি আর ইকুয়ালস টু রো এল ডিভাইডেড বাই ওই যে পাই ইন্টু আর স্কোয়ার বা পাই/4 ইন্টু ডি স্কোয়ার বলতে পারো, ঠিক আছে। তাহলে আমরা জানো আর কি বলতে পারি যে আর সমানুপাতিক এল বাই ডি স্কোয়ার, আর সমানুপাতিক এল বাই ডি স্কোয়ার এটা বলতে পারি। আমি জাস্ট কিছুই না সূত্র ভাঙাচ্ছি। ওকে, তারপর কি বলতে পারি, এখানে তোমার এল সমানুপাতিক ডি স্কোয়ার, অর্থাৎ তোমার দৈর্ঘ্য হচ্ছে তোমার ব্যাসের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে আমি এখানে কি বলতে পারি না L1 ডিভাইডেড বাই L2 ইকুয়ালস টু D1 ডিভাইডেড বাই D2 হোল স্কোয়ার। ভাইয়া L1 ডিভাইডেড বাই L2 কত দেওয়া আছে 1:2, তাহলে 1:2 ইকুয়ালস টু D1 ডিভাইডেড বাই D2 হোল স্কোয়ার। তাহলে আমি যদি বলি তোমার ব্যাসের অনুপাত কত হবে, তাহলে ব্যাসের অনুপাত হবে 1:√2, স্কোয়ারটাকে এই পাশে বর্গমূল করে দাও, রুট করে দাও, তাহলে 1:√2। আশা করি তুমি 19 নম্বরটাও বুঝতে পারছো। আসলে আমরা আমাদের লাস্ট ম্যাথটা করি, এটাও তোমাদের এক্সট্রা সিলেবাসে। এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা বলছে কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে। আচ্ছা ভূচুম্বক ক্ষেত্রের মান দিয়ে দিছে এত টেসলা, বি এর মান দিয়ে দিছে ভূচুম্বক ক্ষেত্র, তারপর দিছে বিনতি। আচ্ছা বিনতি দিয়ে দিছে তোমার 60 ডিগ্রি। ওকে, আর কি দিছে এখানে,
আর তোমাকে বের করতে বলছে তোমার আনুভূমিক উপাংশের মান কত, হরাইজন্টাল কম্পোনেন্টের মান কত, এটা বের করতে বলছে। তোমরা যারা একটু একটু চৌম্বক পড়ছো তার একটা সূত্র কিন্তু জানো, এটা হচ্ছে তোমার আনুভূমিক উপাংশ অর্থাৎ হরাইজন্টাল কম্পোনেন্ট ইকুয়ালস টু বি কস থিটা, যেখানে বি কি, বি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান, কস থিটা, থিটা হচ্ছে তোমার বিনতি। ওকে, তাহলে বি এর মান 4 ইন্টু 10⁻5 ইন্টু কস থিটা, কস 60 মান হচ্ছে কত, কস 60 মান হচ্ছে হাফ, এটা যদি কাটো তাহলে 2 ইন্টু 10⁻5, 2 ইন্টু 10⁻5, বাট খেয়াল করো এখানে আছে 2 ইন্টু 10⁻6 আছে। ওকে, আচ্ছা দেখো এইখানে কিন্তু আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি জানো, আমি যদি এইখানে তোমার পার্টটাকে এক যদি কমাই, দেখো পার্টটাকে যদি এক কমাই বা এরকম করে করো জিনিসটা, যে তুমি এখানে 20 দাও আর এখানে তুমি দিবে হচ্ছে 10⁻6, কি করলা বলো তো, এখানে এখানে কি করলা, তোমার এখানে একটা শূন্য বাড়ায়া দিলা, এখানে তুমি কি এক কমায়া দিলা। ওকে, তাহলে 20 ইন্টু 10⁻6, তাহলে 20 ইন্টু 10⁻6 কি লিখতে পারো বলো তো, 20 মাইক্রো তোমার টেসলা, 20 মাইক্রো টেসলা, 20 মাইক্রো টেসলা, তাহলে এটাই মনে হয় অ্যান্সার। দেখো দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে হচ্ছে 20 মাইক্রো টেসলা। তাহলে আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। ভাইয়া একটু খেয়াল করো, এগ্রিকালচারের তোমার কোশ্চেনটা কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ছিল, অনেক বড় বড় কোশ্চেন ছিল এবং সিলেবাসের বাইরে থেকেও অনেক কোশ্চেন আসছে। তো তোমরা যারা এখনও ভাবতেছো যে এগ্রিকালচারের ফিজিক্স ম্যাথ সহজ হয়, ভাই এটা ভাইবো না, খুব ভালো মতো প্রিপারেশন নাও, প্রিপারেশন নিয়ে এগুলো সলভ করতে থাকো এবং যদি কোনো প্রবলেম থাকে আমাদের অবশ্যই জানাও। আমাদের গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ফেসবুক পেজ আছে সেই লিঙ্কটাও দিয়ে দিব, ইউটিউব তো আছেই, তোমরা ইউটিউব থেকে দেখতেছো। ওকে ভাইয়া, তাহলে আশা করি তোমরা সকলেই ভালো মতো পরীক্ষাটা দিবা এবং তোমাদের ফিজিক্সের সাথে সাথেই মনে হয় ম্যাথও চলে যাবে। ওকে, তাহলে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা ভাইয়া, আল্লাহ হাফেজ।